কোন ষড়যন্ত্রের শিকার আমরা? মা তো কখনো অর্জুনের ক্ষতি চাইবেন না। তাহলে কি কে শুভ্রদাকে দিয়ে এই কাজ করালো? অনেক কিছু সমাধান করতে হবে আমাকে, আর সেটা করতে হবে পুলিশ হয়ে। এটাই আমার শেষ অস্ত্র। তুবড়ি, বলছিলাম আজকে তোমার সমরেশ স্যারের ওখানে যাওয়ার ছিল না? ওই তোমার ফিজিক্যাল টেস্টের জন্য একবার স্যারকে ফোন করে নাও না। উফ, নেশাটাকে পর্যন্ত পাচ্ছি না। কি দেখছো? তোমাকে। হঠাৎ করে? তোমার এই পায়চারির কারণটা আমি বুঝতে চাইছিলাম। তো কি বুঝলে? তোমার মধ্যে আমি দুটো মানুষের সংঘাত দেখতে পাচ্ছি অঞ্জলি। এক হচ্ছে অর্জুনের মা, আর একজন এক এবং অদ্বিতীয় অঞ্জলি বোস। আমি দেখতে চাইছিলাম যে এই দুজনের মধ্যে কে জেতে। কি কি বলতে চাইছো তুমি? সেটা তুমি খুব ভালোই বুঝতে পেরেছো। কি দরকার অঞ্জলি, কি দরকার এসবের? কোন দরকারের কথা বলতে চাইছো তুমি? অঞ্জলি, আমার কাছে লুকোবার চেষ্টা করলেও তুমি লুকোতে পারবে না। যেভাবেই হোক না কেন, আমরা দুজনে এক ছাদের তলায় বহু বছর কাটিয়েছি। কিছুটা হলো আমি তোমাকে চিনি। আমি বেশ বুঝতে পারছি কিছু একটা তোমার ভেতরে তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেটা কি আমি জানি না, তবে তবে এর আগেও তোমাকে আমি এরকম আচরণ করতে দেখেছি। তাই বলছি অঞ্জলি, অনেক তো হলো, এবার নিজেকে বদলাও। না, বদলাবো না। আমি এক ফোঁটাও বদলাবো না। অঞ্জলি, তুমি ভুল করছো। আমি যা করছি ঠিক করছি। সব মানুষই ঠিক করছে জেনেই ভুল করে। দেখো অঞ্জলি, এই করতে গিয়ে তুমি না নিজের সর্বনাশ করে বসো। চুপ করবে তুমি? দেখো অঞ্জলি, তোমার স্বামী হিসেবে আমার কিছু কর্তব্য আছে। তোমাকে এই সাবধান করাটাও সেই কর্তব্যের মধ্যেই পড়ে। এখনো বলছি অঞ্জলি, বদলাও নিজেকে, না হলে হয়তো তুমি তোমার ভীষণ ক্ষতি করে ফেলবে। স্যার, আর কতক্ষণ অপেক্ষা করবেন? করতেই হবে। তুবড়িকে যে করে হোক আমাদের পুলিশ ফোর্সে দরকার। আমি তো হসপিটালে গেছিলাম, গিয়ে দেখলাম ও খুব বিপদের মধ্যে আছে, তাই ওকে এটুকু সময় দেওয়াই যেতে পারে। ও তো বললো আসছে। স্যার, আমি এসে গেছি। আপাচ্ছ কেন? অনেকটা রাস্তা ছুটে এসেছি স্যার। ওকে, গুড। ওনাকে গ্রাউন্ডে নিয়ে যান। 400 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, আই টেস্টিং, হাইট ওয়েট সব পরপর দেখবেন। কোনোটাতে যদি বিন্দু মাত্র মাইনাস পয়েন্ট হয়, রিজেক্ট করে দেবেন। আর হ্যাঁ, ও ছুটে এসছে বলে এই অজুহাতটা শুনবেন না। ওকে স্যার, আসুন। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, উনি কোনো মাইনাস পয়েন্ট পাবেন না। আর হ্যাঁ, অজুহাত বানানো আমি সব থেকে বেশি ঘেন্না করি, কারণ ওটা আমার কাছে এক প্রকারের মিথ্যে। আসি স্যার, চলুন। তুবড়ির অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করো। কিন্তু স্যার, তুবড়ির তো কোনো টেস্ট কমপ্লিটই হয়নি। হয়ে যাবে, এটা আমার এক প্রকার বিশ্বাস। তুবড়িকে কেউ ফেল করতে পারবে না। আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি কে এই পুলিশের চাকরি পাবে, কে পাবে না। আর বাই চান্স যদি আমার কথা না মেলে, একটা পেপার তো ছিঁড়তে কতক্ষণ। ওকে স্যার। আমাকে ডেকেছিলে বৌদি? নিশা কোথায়? যেখানেই থাক তুমি খুঁজো না, পাবে না। কেন পাবো না? কেন? কোথায় গেছে সে?
পালিয়ে গেছে নাকি? পালিয়ে যাওয়ার মতন মেয়ে নিশা নয় বৌদি, তোমাকে আগেও বলেছি। নিশাকে এখান থেকে সরানো হচ্ছে। ওর বাবা ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। সম্রাট বাবু? সম্রাট বাবু নিশাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে কেন? কারণ জামাইবাবুর মনে হয়েছে যে অর্জুনের এই অসুস্থ হওয়ার সঙ্গে নিশার কোনো যোগাযোগ থাকতে পারে, আর সেই জন্য নিশাকে অন্য শহরে পাঠিয়ে দিচ্ছে, যাতে নিশা আর এসবের মধ্যে কোনোভাবেই না থাকতে পারে। একদিকে ভালোই হয়েছে, এই কেসটা এখানেই ধামাচাপা পড়ে যাবে আর কাউকে কিচ্ছু করতে হবে না। কি ভাবছো বৌদি? কিছু না। দাঁড়াও, তোমার জন্য আরেকটা খবর আছে। আর একটা কি খবর? নিশা আমায় ফোন করেছিল, ও এখান থেকে চলে যাচ্ছে সেটা জানানোর জন্য। তখন এই বিশেষ খবরটা আমায় দিল। কি খবর? তুবড়ি পুলিশে জয়েন করেছে। কি? কনস্টেবল হয়ে। কনস্টেবল হয়ে? কেন, তুমি কি কনস্টেবল হয়ে আমার সাথে লড়াই করবে নাকি? কনস্টেবল হয়ে তুবড়ির যাত্রা শুরু বৌদি। তারপর যাত্রা, তুবড়ির যাত্রা আমি শুরু হতেই দেব না। তার আগেই আমি তুবড়িকে সমূলে বিনাশ করব। সাবধানে মাননি। কামটা দাও। কি রিপোর্ট? দৌড় একদম টাইমের মধ্যে শেষ করেছে স্যার, আর বাকি পরীক্ষাগুলো তো একদম পারফেক্ট, কোনোভাবেই ওর নাম্বার কাটা যাচ্ছে না। কি স্যার, আপনি হাসছেন যে? আমি বলছি এটা আমার এক প্রকার বিশ্বাস, তুবড়িকে কেউ ফেল করতে পারবে না। আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি কে এই পুলিশের চাকরি পাবে, কে পাবে না। তোমাকে অ্যাপয়েন্ট করা হলো। আমি কথা দিচ্ছি, চিরকাল আমি নিজেকে প্রমাণ করব। কোনো কিছুর বিনিময়ে আমি নিজের কাজ থেকে পিছপা হব না, আর সমস্ত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব স্যার। গুড। কিন্তু তুমি কয়টা ভুল করে ফেলেছো, ভবিষ্যতে যেন সেগুলো রিপিট না হয়। যেমন সময়ের কাজ সময়তেই করতে হয়, সময় মেনে চলতে হয়। আর ভুল হবে না স্যার, আমাকে আমার স্বপ্ন ছুঁতে হবে। তোমার স্বপ্ন তো পুলিশ হওয়া। হ্যাঁ স্যার, সেটা আমার স্বপ্ন, কিন্তু আমার লক্ষ্য অন্য। এরপর একে একে আমি পুলিশের পরীক্ষা দিয়ে আইপিএস হব, আপনার মতো একদিন অফিসার হব। ভালো লাগলো, কারণ
আমার স্বপ্ন ছিল যে আমার ভবিষ্যতের প্রজন্ম আমার মতো হতে চাইবে। আমার মেয়ে তো যাক বাদ দাও। তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো, মনে থাকবে। আমি আর মান রাখবো স্যার। আমি পেরেছি অর্জুন, আমি পেরেছি মা, আমি পেরেছি। ঠাকুর, আজ আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি আশীর্বাদ করো, আমি যেন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারি। কোনো কিছুর জন্য আমি যেন নিজের কর্তব্য থেকে সরে না যাই, আমি যেন জয়ী হই। সেই শক্তিটা তুমি আমায় দিও ঠাকুর। অর্জুনকে আমি যেন রক্ষা করতে পারি, আর ঘরে বাইরে আমি যেন সবটা সামলে উঠতে পারি। তুমি দেখো ঠাকুর। हमरी उलझन सुलझाओ भगवन, तुमरे बिन हमरा होनो नहीं। দিদি, অর্জুন সব খেতে পারবে তো? হ্যাঁ এমনিতে সবই খেতে পারবে, শুধু রিচ কিছু ওকে দিস না। শোন না, ওই পাতলা মাছের ঝোলটা আর ভাত দে। আচ্ছা বাবা, কেমন লাগছে শরীর এখন? ঠিক আছে? ঠিক আছে মা। কত বড় একটা ফাঁড়া গেল বলো তো দাদু ভাইয়ের। ও বড় বৌমা, আমি কিন্তু কাল একবার মন্দিরে গিয়ে পুজো দেব। যেও মা, মন্দিরে পুজো দিতে যাওয়াই উচিত। ঠাকুর অর্জুনকে আমাদের সকলের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন। জানো তো মা, ঠাকুর বোধহয় জানেন যে অর্জুনের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ভেবো না মা, যতক্ষণ তুবড়ি আমার সঙ্গে আছে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মা, আমি তখন কিছু বলতে পারছিলাম না, কিন্তু বুঝতে আমি সবকিছু পারছিলাম যে তুবড়ি আমার জন্য কি কি করছে। ও কোনো গাড়ি না পেয়ে আমার জন্য একটা সাইকেল ভ্যান নিয়ে এসেছিল, আর সেটাই পরেও আমাকে হসপিটালে নিয়ে গেছিল মা। আমি হয়তো আজ বেঁচে আছি সেটা ওরই জন্য। আর ডাক্তারবাবুও তো বললেন যদি আমরা একটু লেটে পৌঁছতাম তাহলেই। আর এমনিতেও তুবড়ি আমাকে বলেছিল কাশতে। সে কি কাশতে বললো? হ্যাঁ বাবা, প্রথমে আমিও ভুল বুঝে তুবড়িকে বকেছিলাম, কিন্তু তারপরে ডক্টর এসে বলল যে ওই জন্যই ভাইয়া বিপদ মুক্ত হয়েছে। আচ্ছা, যার নামে এত কথা হচ্ছে সেই তুবড়ি নাথ বউ কোথায়? ও খাবে না? খাবে মা, খাবে। ডাকো তাহলে ওকে। ডাকতে তো হবেই কাকে বাবু, না ডাকলেও আসবে কেন? এই যে ও এত কিছু করেছে আমাদের জন্য, আমরা সবাই মিলে এত প্রশংসা করছি, ওকে আর না ডাকলে আসবে? এখন তো আমার উচিত গিয়ে পায়ে ধরে সেধে ওকে এখানে নিয়ে আসা। কিন্তু ও ভালো করে জানে যে আসলে ও যদি নিজে থেকে আসে তাহলে হবে না, ও যদি না আসে তাহলে এখানে দুটো কথা হবে, সবাই আমাকে প্রশ্ন করবে, আমাকে বলা হবে যে আমি কেন ওকে অপমান করেছি। অপমান নয় ঠিক, আসলে ছেলেটার শরীর খারাপের জন্য আমি এতটাই দুশ্চিন্তায় আছি। আমি সত্যি তো দুটো কথা বলে ফেলেছি ওকে, সেই আর কি তার সদ্ব্যবহার করছে সেই সুযোগটার। মা, তুবড়ি একটু বেরিয়েছিল, ও একটা কাজের জন্যই ও বেরিয়েছিল। বেরিয়েছিল না বেরিয়েছে? বেরিয়েছিল, এখন ফিরে এসেছে, হয়তো ফ্রেশ হচ্ছে। মা, ও চলে আসবে, ও নিজেই চলে আসবে। তুমি খেতে বসো না, আর তুমি যদি খেতে বসে যাও তোমাকে কেউ কিছু বলবে না। বড় বৌমা, তুমি তো বুঝতে পারছো যে তুমি দুশ্চিন্তায় পড়ে দুটো কথা ওকে বলেছো,
কিন্তু এখন তো দুশ্চিন্তা কেটে গেছে। অত চিন্তা করো না, শান্ত হয়ে বসো, ঠিক এসে যাবে। জয়েন করবে তো শুনেছিলাম, কিন্তু আজকেই? সবাইকে একটা খবর দেওয়ার আছে, আমি পুলিশের চাকরি পেয়েছি। খবর কি বলছো? এ তো সুখবর। তো এসব হলো কবে? অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ছোট দাদু। এই যে মাঝে মাঝে তুমি কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে, সেটা বুঝি এই জন্যে? হ্যাঁ দাদু। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কেন লুকিয়েছিলে আমাদের কাছে? এটা তো কোনো অন্যায় নয় তুবড়ি। তাহলে আমাদের না জানিয়ে যাচ্ছিলে কেন? অপরাধ নেবেন না বাবা, পরীক্ষা দিতে যাওয়ার দিন থেকেই আমি অনেক কিছু ফিল করেছি। বুঝতে পেরেছি যে সবটা সবাইকে জানিয়ে গেলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। অনেক বাধা বিপত্তি আমাকে পেরোতে হবে। তাই সেই সব এড়াতে আমি সিদ্ধান্ত নিয়ে যে কাউকে কিচ্ছু জানাবো না। তবে অর্জুনকে আমি সবটা জানিয়েছিলাম, ওনার কাছে কিচ্ছু লুকোয়নি। ভাইয়া, হ্যাঁ আমি জানতাম। সত্যি কথা বলতে অর্জুন সাহায্য না করলে আমি এই জায়গাতে পৌঁছতেই পারতাম না। যেদিনকে মা পুজোর আয়োজন করেছিলেন সেদিনকে আমার ওখানে 9:30টায় পৌঁছানোর ছিল, না হলে আমার চাকরিটাই হতো না। কিন্তু আমি সেসব কিচ্ছু জানতাম না, উনি জানতেন। উনি আমার যাওয়ার সময়ও বলেননি কোথায় নিয়ে যাচ্ছেন। ফেরার সময় বলেছিলেন যে বাড়িতে যেন আমি কাউকে কিচ্ছু না বলি। তাই আমি কাউকে কিচ্ছু জানাইনি, এমনকি আমি আমার মাকেও জানাইনি। এবার জানাবো, আপনাদেরকে আগে জানালাম। সবাই আমাকে আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আমার দায়িত্ব অটুটভাবে পালন করতে পারি। তোমার জীবনে যে অন্যায়টা হচ্ছে তার সাথে লড়াই করার জন্য এই চাকরিটা তোমার খুব প্রয়োজন ছিল, তাই না তুবড়ি? আমিও হয়তো কোনোদিন আমার ন্যায় বিচারের জন্য তোমার কাছেই হাত পাতবো। কনগ্রেস তুবড়ি, আমি খুব খুশি হয়েছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ দিদি। সত্যি একেবারে চমকে দিয়েছো তুমি, একেবারে সারপ্রাইজ। জানো ঠাম্মা, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু কখনো পূরণ হবে সেটা আমি ভাবতেও পারিনি। তুবি, সকলের স্বপ্ন পূরণ হয় না, তোমার হয়েছে, তুমি ভাগ্যবতী। এই স্বপ্নটাকে যত্ন করে রেখো। মা,
ভাবলে কি করে যে আমি খুশি হব? আমার ছেলের বউ সে একজন কনস্টেবল, এটা আমি মেনে নিতে পারবো না তুবড়ি। তাছাড়া এই বাড়ির একটা মান সম্মান আছে। হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম যে এই ব্যাপারটা ঠিক হলো কিনা। ঠিক না হওয়ার কি আছে পিসি? পুলিশ তো দেশের জন্য কাজ করে, সে যে পোস্টেই হোক না কেন। তাতে বাড়ির সম্মান কি করে ক্ষুণ্ণ হয় মা? তার কারণ সবকিছুর একটা মানানসই ব্যাপার থাকে। দেখো তুমি যদি আজকে আইপিএস অফিসার হতে, আমি খুশি হতাম। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করতাম, গর্ব করে সবাইকে বলে বেড়াতাম আমার ছেলের বউ আইপিএস। এই বাড়ির বউ হয়ে তুমি কিছুতেই কনস্টেবলের চাকরি করতে পারবে না। এটা আমার স্বপ্ন মা, আমি নিজেকে প্রমাণ করতে চাই। নিজেকে প্রমাণ করার আরো অনেক রাস্তা আছে তুবড়ি। তুমি নিজে যদি খুঁজে না পাও, আমি তোমাকে খুঁজে দেব, হবে? অঞ্জলি, ওকে ওর পছন্দ মতন পথে চলতে দাও। না,